আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকে ডে 1 এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা টেন্স শিখবো মোট 13 দিনে। 13টি ক্লাসে আমরা টেন্স শিখবো। কেননা একটি করে টেন্সের পেছনে যে অসংখ্য তথ্য তোমাকে জানতে হয়, সেই তথ্যগুলো তোমাকে আমি জানাবো। সেই সাথে স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং এ যেন তুমি দক্ষ হও, সেই টিপসটিও আমি তোমাকে দেব এই টেন্সের ক্লাসে। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, কত প্রকার বা এর গঠন কি, এর মধ্যে সীমাবদ্ধ রাখবো না। তুমি যদি শেষ অবধি এই ক্লাসটি করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কেন বাংলাদেশের অন্যান্য সাধারণ বা জনপ্রিয় শিক্ষকের তুলনায় এই ক্লাসটি ভিন্ন হতে চলেছে। ওকে? তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা সংজ্ঞাটি জেনে নেই যে কাকে বলে। লক্ষ্য করো, কোনো কাজ বর্তমানে করা হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য, কোনো বক্তা বা লেখকের উক্তি বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। যে কোনো কাজ যদি বর্তমানে করা হয় অথবা চিরন্তন কোনো কথা, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য কিংবা কোনো বক্তা বা লেখকের যদি উক্তি হয় কোনো সেন্টেন্স, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের গঠন দুইটা। সবার প্রথমে দুইটা গঠন মাথায় রাখতে হবে। প্রথম গঠনটি হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে এক্সটেনশন। ওকে, তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি? লক্ষ্য করো, তুমি যেটাকে ভার্বের V1 হিসেবে চিনে এসেছো, সেটার নামই হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের V1 বসবে। এরপরে কি? এরপর আরো একটি গঠন রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে। কি হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস তোমার যুক্ত হবে। এরপরে হচ্ছে এক্সটেনশন থাকবে, অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশন এগুলো তো থাকবে। প্রত্যেকটি সেন্টেন্সের সাবজেক্ট এবং এক্সটেনশন থাকবে, শুধু পরিবর্তন হবে এই ভার্বের জায়গায়। এটা প্রেজেন্ট বলো, পাস্ট বলো কিংবা ফিউচার বলো, এর জন্য তোমাকে লক্ষ্য রাখতে হবে এই ভার্বের জায়গায়। যে তুমি যদি এই অংশটুকু মাথায় রাখতে পারো, তাহলে টেন্সের মোটামুটি আলোচনায় তুমি সঠিকভাবে বুঝতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে। যে তুমি শুধু কোনো সেন্টেন্সে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো অথবা ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত দেখো, তাহলে সেটা তুমি বুঝে নেবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এরপরে দেখো, আমরা তো ইংরেজি গঠন দেখলাম, এরপর বাংলার মাধ্যমে আমরা চিনতে পারি কিভাবে। সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে বা বাংলায় হচ্ছে কোনো ক্রিয়াতে যদি যাই, খাই, পড়ি, বলি, দেখি অথবা যায়, খায়, পড়ে, বলে, দেখে, এগুলো অর্থাৎ মূল বাংলা বাক্য থাকবে, যে মূল শব্দ থাকবে। কি থাকবে? মূল শব্দ থাকবে। এখানে হস্যকার না হয় দীর্ঘকার হবে, যে মূল, যে মূল শব্দ থাকবে। যে বাংলা যেগুলো রয়েছে এগুলো মূল শব্দ থাকবে। যদি পাও তাহলে সেটাকে ধরে নেবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এক্সাম্পল দেখি। বাংলা এবং ইংরেজির মাধ্যমে আমরা চেনার চেষ্টা করব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। শুধু যে এটুকু আলোচনা তা না, একটু ওয়েট করো, দেখবে যে তুমি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে অন্যান্য জায়গায় যত ক্লাস করেছো তার চেয়ে হাজার গুণ বেশি তথ্য পাবে। শুধু তাই না, সেই শব্দে লেগে থাকার পরে তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে সবার প্রথম বা এই প্রথম আমি কোনো একটি ক্লাস পেলাম, যে ক্লাসের মাধ্যমে আমার স্পোকেন এবং ফ্রেন্ড রাইটিং দুই জায়গাতেই আমি দক্ষ হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। লক্ষ্য করো, দে প্লে ফুটবল অন দ্য ফিল্ড, যে তারা মাঠে ফুটবল খেলে। প্রথমে বাংলাতে দেখো, যে তারা মাঠে ফুটবল খেলে। বলো দেখি খেলে, খেলাটা হচ্ছে ভার্ব, বাংলায় খেলা করে এটা হচ্ছে ভার্ব, খেলে এটা হচ্ছে মূল শব্দ। সো যেহেতু বাংলা ক্রিয়াটা মূল শব্দ, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, বাংলার মাধ্যমে দেখলাম। এখন দেখো ইংরেজিটা দেখি। ইংরেজি কি?
প্রথমে সাবজেক্ট আমরা দেখি। প্রথম দিয়ে হচ্ছে সাবজেক্ট, ফুটবল অন দ্য ফিল্ড। এই অংশটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। এটা কি? এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। তার মানে লক্ষ্য করো যে এখন কোন জায়গাটি প্লে, প্লে অর্থ হচ্ছে খেলা, ফুটবল খেলা। সো প্লে, এই প্লেটা হচ্ছে ভার্ব। প্লেটা কি? প্লেটা হচ্ছে ভার্ব। আর এই ভার্বটা হচ্ছে ভার্বের V1। এই প্লেটা কি? এই প্লেটা হচ্ছে ভার্বের V1। তার মানে লক্ষ্য করো তো, আমি তোমাকে একটু আগে কি বললাম? আমি একটু আগে তোমাকে বললাম যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম পাও, এরপর পূর্বে সাবজেক্ট, শেষে তো এক্সটেনশন থাকবে। যদি থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে এখানে লক্ষ্য করো দিয়ে আমাদের সাবজেক্ট ফুটবল অন দ্য ফিল্ড, এটা হচ্ছে এক্সটেনশন। মাঝখানে কি রয়েছে? ভার্ব রয়েছে, সেটা হচ্ছে প্লে। যেহেতু প্লে একটি ভার্ব এবং এটা ভার্বের V1 হিসেবে এখানে বসেছে, তার মানে এই সেন্টেন্সটাকে যদি তোমাকে বলতে হয় এটা কোন সেন্টেন্স, তার মানে তুমি নিঃসন্দেহে দু চোখ বন্ধ করেই বলে দেবে যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে হি গোজ টু স্কুল এভরিডে। যে সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়। এখন দেখো সে হচ্ছে বাংলা বাক্যের সাবজেক্ট, যাই হচ্ছে এটা হচ্ছে ভার্ব। আর বাংলা বাক্যে সবার শেষে হচ্ছে ভার্ব থাকে। যে বাংলা সেন্টেন্সে সবার লাস্টে ভার্বটা খুঁজে পাওয়া যায়, এখানে লক্ষ্য করে যায় যে সে স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়। ওকে, এই যায় এটা হচ্ছে আমাদের ভার্ব। এটা কি? ভার্ব। সো আর এইটার কারণে আমরা ধরে নিচ্ছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এবং বাংলা বাক্য দেখে না, ইংরেজি বাক্য দেখেও তুমি বুঝতে পারবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে। লক্ষ্য করো, প্রথম অংশ হি, এরপর হচ্ছে টু স্কুল এভরিডে, এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। এই গো এর সঙ্গে এর যুক্ত হয়ে হচ্ছে গোস। লক্ষ্য করো, এটা হচ্ছে এখানে ভার্ব, এটা হচ্ছে এখানে ভার্ব। আর এখানে ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? এর যুক্ত হয়েছে। যেটা আমরা বললাম যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস অথবা ইয়ে যুক্ত হলে সেটাও কি হবে? সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেহেতু মূল ভার্বের সঙ্গে ইয়ে যুক্ত হয়েছে, তার মানে এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি আমরা এই অংশটুকু বুঝেছি। আর সকল শিক্ষককে মোটামুটি বাংলাদেশের যতগুলো ইউটিউবে ক্লাস পাবে এই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আমরা এই অংশটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছি না, আমরা পরের অংশে চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, এই আলোচনাটা করা হচ্ছে নোবেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে, যে বইটি দুই বাংলার বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে বেশ জনপ্রিয় এবং পপুলার বই হতে চলেছে। ইনশাল্লাহ বইটি হাতে নিয়ে দেখতে পারবে, আরো কত নিত্য নতুন তথ্য তুমি পেয়ে যাও। লক্ষ্য করো, শুধুমাত্র তো এই অংশটুকু বা দুটি এক্সাম্পল এখানে দেখলাম। তুমি বইটি হাতে নিয়ে যেটি করবে, জাস্ট টেন্সের আলোচনায় চলে যাবে। একটু ওয়েট করো, আমি টেন্সের আলোচনায় তোমাকে নিয়ে যাচ্ছি। যে 303 নম্বর পেজে রয়েছে আমাদের টেন্স। ওকে, জাস্ট টেন্সের আলোচনায় যখন আমরা যাব, এরপরে দেখতে পারবে যে প্রথম অংশটুকু আর আমাদের ডে নাম্বার 0 একটি ক্লাস রয়েছে, সেখানে টেন্সের বেসিক আলোচনাটুকু করেছি। এরপরে যখন তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে, দেখো বিস্তারিত জানতে পারবে। আমি শুধু দুটি এক্সাম্পল দেখেছি, তুমি এখান থেকে আরো অন্যান্য যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো দেখে নেবে। এরপর লক্ষ্য করো, আমরা খুব শীঘ্রই ক্লাসটি শেষ করব। এমনটা যদি ভেবে থাকো তাহলে ভুল করবে। খুব অল্প সময়ের ক্লাস নিয়ে কেউ কখনো ভালোভাবে শিখতে পারেনি বিধায় এই লং ক্লাসটির আয়োজন করা হয়েছে। সো এই ক্লাসের শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি তথ্য তোমার আমি খাতায় দেখতে চাই, সেটা অবশ্যই করবে। ওকে, এখন লক্ষ্য করো, আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বলি এটা চেনার কিছু উপায় রয়েছে। যেমন লক্ষ্য করো যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স সমূহ সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটাকে তুমি জানতে যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি না জেনে থাকো সে তথ্যটুকু জানাবে যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স সমূহ সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ যত ইম্পারেটিভ সেন্টেন্স তুমি দেখো না কেন সবগুলোই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আবার কোশ্চেন হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। লক্ষ্য করো, যেটা হচ্ছে ভার্ব দ্বারা শুরু হয়, যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়, নেভার দ্বারা শুরু হয়, এরপরে ডোন্ট দ্বারা শুরু হয়, ডোন্ট দ্বারা শুরু হয়, অথবা আমরা আরো দেখতে পাই যে প্লিজ দ্বারা শুরু হয়, যে প্লিজ দ্বারা শুরু হয়,
অথবা কারেন্টলি দ্বারা। ঠিক? কারেন্টলি দ্বারা যে সেন্টেন্সগুলো শুরু হয়, এরপর আরেকটি রয়েছে লেট। যে লেট দ্বারা যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত একটা ক্লাস নিয়েছি। চাইলে সেই ক্লাসটি করে আসতে পারো, অথবা নোবেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসটি করতে পারো। লক্ষ্য করো যে যেহেতু আমরা কি জানলাম ইম্পারেটিভ সেন্টেন্স সমূহ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল দেখি, লেট ইট বি ডান, যে এটা করা যায়। যে লেট দ্বারা শুরু হয়েছে, একটু শর্টকাট তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে যদি না জেনে থাকো। সেটা হচ্ছে এখানে দেখো তো লেট কথাটি রয়েছে, হ্যাঁ যেহেতু রয়েছে তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এটাকে আমরা বলতে পারি কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এরপরে প্লিজ ডোন্ট লেট মি ডাউন, যে দয়া করে আমাকে হতাশ করবেন না। সো প্লিজ দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে এখানে, এবং এখানে প্লিজ কথাটি রয়েছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে দেখো ওপেন ইওর নোটবুক, যে তোমার নোটবুকটি খোলো। এই ওপেনটা কি? এই ওপেনটা হচ্ছে আমাদের ভার্ব। ওপেনটা কি? ওপেনটা হচ্ছে আমাদের ভার্ব। যেহেতু ওপেনটি ভার্ব, সেহেতু এটা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো লক্ষ্য করো, আর এটা হচ্ছে আমাদের ভার্বের ভি1, যে ওপেন হচ্ছে ভার্বের ভি1। আশা করি এই অংশটুকু বুঝেছ। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি হয়তো বা বোঝো না, চেনো না, বাট এই কয়টি দেখেই তুমি বুঝতে পারবে এগুলো দ্বারা সেন্টেন্স শুরু হলেও সেটা কি হবে? সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আরো অতিরিক্ত তথ্য, সেটা কি? সেটা হচ্ছে বি ভার্ব। যে বি ভার্ব কোনগুলো? আমি, যার, ওয়াজ, ওয়ার, এগুলো। সো আমি, যার, ওয়াজ, ওয়ার এগুলোর পরে যে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেটা কি হবে? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে বি ভার্ব দিয়েছি, এখানে কিন্তু আবার সাবজেক্টও রয়েছে, যে সাবজেক্ট থাকবে। এমনটি আবার ভাবার কারণে যে স্যার সাবজেক্ট থাকবে না, হ্যাঁ কোনো সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে, তবে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উচ্চ থাকে। লক্ষ্য করো যে যদি বি ভার্ব সমূহ আমি, যার, ওয়াজ, ওয়ার এগুলোর পরে যদি জাস্ট ওয়েট, এগুলোর পরে যদি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। লক্ষ্য করো, দ্য বুক ইজ বোরিং, যে বইটি বিরক্তিকর। তুমি যদি এই তথ্যটুকু না জানতে, তাহলে তুমি বলতে যে স্যার এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, যে আমি, যার পরে ভার্বের সঙ্গে আইএনজি। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, বাট নো, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বোরিং, বোরিং কথাটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়নি, এটা নিজেই একটি অ্যাডজেক্টিভ। এটা কি? এটা নিজেই হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এরকম কিছু অ্যাডজেক্টিভ এখানে দিয়েছি। তুমি চাইলে বইটি হাতে নিয়ে যে অ্যাডজেক্টিভের যে লিস্টটা রয়েছে, এটা অবশ্যই দেখে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো। লক্ষ্য করো যে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে, কেননা এটা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। এই কারণে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আবার ভুল করবে। লক্ষ্য করো যে এইটাই ইজ, এরপরে কি অ্যাডজেক্টিভ রয়েছে। এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, এরপরে আমরা দেখি দিস জার্নি ইজ টায়ারিং, যে এই যাত্রা ক্লান্তিকর। লক্ষ্য করো এখানে বি ভার্ব রয়েছে, এরপরে একটি অ্যাডজেক্টিভ রয়েছে, যে অ্যাডজেক্টিভ হচ্ছে আইএনজি যুক্ত। সো এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং তুমি চাইলেও কিন্তু এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিজে গঠন করতে পারবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এরপর লক্ষ্য করো নোট নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং যদি বলি অনেকে ভুল করে এই জায়গায় এসে, সেটা কি? সেটা হচ্ছে am is are প্লাস গোয়িং টু, এরপরে যে ভার্বের ভি1 থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। যে am is are এরপরে গোয়িং টু যদি থাকে, গোয়িং টু থাকে, এরপরে আবার ভার্বের ভি1 থাকতে হবে, তাহলে কি বলবো আমরা? এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। কেন বলবো একটু পরে আমি বোঝাচ্ছি। লক্ষ্য করো, আই এম গোয়িং টু ইট লাঞ্চ, আই এম গোয়িং টু ইট লাঞ্চ, যে আমি দুপুরের খাবার খেতে যাচ্ছি। লক্ষ্য করো অনেকে আবার ইট এখানে বসে যে হ্যাভ বসায়, হ্যাঁ এটাও হতে পারে, কিংবা
এটা নিয়ে তোমাদের যে অনেকের কোশ্চেন থাকে আই এম গোয়িং টু কে ক্লাস, হ্যাঁ এটা হবে। সো এই থেকে আবার ভুল যে কথাগুলো রয়েছে স্পোকেনের ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করে চলবে। সো এটা লক্ষ্য করো, আই এম গোয়িং টু ইট লাঞ্চ, আমি দুপুরে খাবার খেতে যাচ্ছি। সো আই এম গোয়িং টু ইট, এখানে একটু ফোকাস করতে হবে তোমাকে যে আই এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। সো লক্ষ্য করো, আর প্রেজেন্ট টেন্সে তো ওয়াজ ওয়ার আসবে না। আমরা একটু আগে এখানে বললাম যে লিঙ্কিং ভার্ব কোনগুলো, বি ভার্বগুলো, সেটা হচ্ছে am is আর ওয়াজ ওয়ার, বাট ওয়াজ ওয়ার তো আসবে না। ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা দেখব। লক্ষ্য করো যে এই am going to এটা পুরোটাই একটা হচ্ছে আমাদের ফ্রেজ, এবং এটাকে বলা হয় একটি মডাল ভার্ব। এটা একটা মডাল ভার্বের অংশ। সো এটা দেখে আবার কেউ বলবা না যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, যে am going to এটা একটি আমাদের মডাল ভার্ব, এরপরে ভার্বের ভিয়ন বসেছে, এটাকে ভার্বের ভিয়ন বসেছে। সো এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম আরো এক্সাম্পল গুলো রয়েছে, একটু দেখে নিবে। লক্ষ্য করো, তবে মনে রেখো এই কথাটি একটু পড়ে নিও। সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বি গোয়িং টু যুক্ত থাকলে সেটা হচ্ছে ফিউচার প্লাস বা নিয়ার ফিউচারকে বোঝায়। যেমন কি আমি দুপুরের খাবার খেতে যাচ্ছি, তারা ফুটবল খেলতে যাচ্ছে, আমরা আজ রাতে ইংরেজি পড়ব। এটা কিন্তু বর্তমানে এখন করেন না, এটা ভবিষ্যৎকে নির্দেশ করে। এই কারণে গ্রামারবিদরা টেন্সকে দুই ভাগে বিভক্ত করে, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। তারা ফিউচার টেন্সকে রাখে না, আর যেটি আমরা বেসিক ক্লাসে দেখে এসেছি। লক্ষ্য করো, এরপরে আমরা আর একটু দেখি, সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, এরপরে আমি যার, এরপরে নাউন, অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ যদি বসে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। যেমন আই অ্যাম ফাইন, যে আমি ভালো আছি। হি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত আছে। সো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। তবে অনেকে ইজ দেখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে, এটা ভুল, এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, যে ছাত্ররা ক্লাসে রয়েছে বা শিক্ষার্থীরা ক্লাসে রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর লক্ষ্য করো, সবচেয়ে স্পোকেন ইংলিশে বেশি ব্যবহৃত হয় যে আমাদের গঠনটি, সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ পাবলিক হ্যাজ প্লাস নাউন যদি থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সাবজেক্ট আই, এরপরে হ্যাভ আর ড্রিম, যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন রয়েছে। সে হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। উই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমাদের আগামীকাল পরীক্ষা আছে। হি হ্যাজ আ প্রবলেম, তার একটি সমস্যা রয়েছে। সো যদি সাবজেক্ট থাকে, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে যে নাউন অথবা নাউন ফ্রেজ এগুলো থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। নির্দ্বিধায় এটা কি হবে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো বাকি এক্সাম্পল গুলো দেখে নিবে এবং বইটি হাতে নিয়ে এখানে যতগুলো এক্সাম্পল রয়েছে সবগুলোই দেখে নেবে। শুধু এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা স্পিকিংয়ের যাত্রা এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর যাত্রা বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে সেটা একটু পরে আমি বলতেছি। লক্ষ্য করো, এরপরে এই অংশটুকু এখন না জানলেও চলে, তবে একটু জেনে রাখো যে এখানে কিছু ওয়ার্ড রয়েছে, এগুলো যে তোমার কোন সেন্টেন্সে দেখতে পাও, ওই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যে এগুলো যে কোথাও দেখতে পাও তাহলে কি হবে, সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, seldom, regularly, generally, normally, sometimes, occasionally, at times, daily, regularly, frequently, every plus noun এবং holiday এই কথাটি যখন সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। যেমন উই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, যে আমরা সবসময় সত্য কথা বলি। উই অলওয়েজ, লক্ষ্য করো অলওয়েজ কথাটি রয়েছে, কি রয়েছে, অলওয়েজ কথাটি রয়েছে। সো এখানে কি প্রথমে অলওয়েজ কথাটি রয়েছে, তার মানে যেহেতু অলওয়েজ রয়েছে এই সেন্টেন্সটি তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাচ্ছে, বা এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটাই হচ্ছে বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতা অবশ্যই থাকবে। সো এগুলি একটু মুখস্থ করে নিবে এবং যে সেন্টেন্সে দেখবে
সেই সেন্টেন্সটা অবশ্যই ধরে নেবে এবং দু চোখ বন্ধ করেই বলে নেবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আমরা আসবো হচ্ছে বিশেষ টিপসে, যেগুলোর মাধ্যমে তোমার স্পোকেন এবং ফ্রেন্ড রাইটিং এর যাত্রা ভালো হবে। তবে এটা অনুশীলন যেভাবে করবে আমি একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি। যে লক্ষ্য করো, আমরা একটু আগে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে গঠনটি সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব অথবা এর সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে, এরপরে এক্সটেনশন থাকবে। আমি আর বারবার সাবজেক্ট এবং এক্সটেনশন এই কথাটি আবার উল্লেখ না করি, তো ভার্বের জায়গাতেই উল্লেখ করতেছি এবং এটি রেড কালার করে দিচ্ছি। লক্ষ্য করো যে ভার্বের সঙ্গে এস বাই এস অথবা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটাই আবার নেগেটিভ ফর্ম হয়, সেই নেগেটিভ ফর্মটা তোমাকে মুখস্থ করতে হবে। সেটা কি হবে? ডু অথবা ডাজ নট, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। ডু অথবা ডাজ নট, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। আশা করি এই অংশটুকু তুমি বুঝতেছো। এরপর যখন সেটাকে আবার ইন্ট্রোগেটিভ আমরা করব, তখন কি বসবে? ডু অথবা ডাজ প্রথমে বসবে, এরপরে ভার্বের ভি অন বসবে। কি হবে? ডু অথবা ডাজ বসবে, এরপরে ভার্বের ভি অন বসবে, মাঝখানে সাবজেক্ট, শেষে এক্সটেনশন থাকবে। ওকে, এরপরে ইন্ট্রোগেটিভ নেগেটিভ যেটাকে বলি বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ যেটা, সেটার ক্ষেত্রে হবে প্রথমে ডু অথবা ডাজ নট, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের ভি অন বসবে, শেষে এক্সটেনশন এবং কোশ্চেন মার্ক থাকবে। লক্ষ্য করো, জাস্ট ওয়েট, যে এইটা একটু কালার করে দিচ্ছি। ওকে, যে ডু অথবা ডাজ নট ভার্বের ভি অন। এখন তুমি কিভাবে প্র্যাকটিস করবে? এটা কিন্তু তোমার স্পোকেন এবং ফ্রেন্ড রাইটিং এর যাত্রাটা শুরু করে দিবে। এবং তুমি যদি শুধু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স পড়ো, তার মানে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, ইংরেজিতে বানিয়ে লিখতে পারবে। সেই চর্চাটাই তোমাকে আমি করাতেছি। লক্ষ্য করো যে তুমি কিভাবে প্র্যাকটিস করবে। প্রথমে যে একটি সেন্টেন্স দিবে যে সে ইংরেজি বলে, তুমি এটাকে যেভাবে প্র্যাকটিস করবে যে অ্যাফার্মেটিভে প্রথমে করে নেবে হি স্পিক ইংলিশ, সে ইংরেজি বলেন। নেগেটিভ এবার করবে হি ডাজন্ট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলে না। এরপর ইন্টিগ্রেটিভ করবে ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলে। এবং নেগেটিভ ইন্টিগ্রেটিভ করবে ডাজন্ট হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলে না। অর্থাৎ সে ইংরেজি বলে, সে ইংরেজি বলে না, সে কি ইংরেজি বলে, সে কি ইংরেজি বলে না। অর্থাৎ হি স্পিক ইংলিশ, হি ডাজন্ট স্পিক ইংলিশ, ডাজ হি স্পিক ইংলিশ, ডাজন্ট হি স্পিক ইংলিশ। অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সকে 4টি ফর্মে রূপান্তর করবে। এবং যেভাবে তুমি সেন্টেন্সগুলো মেক করতে পারো, যে প্রথম অবস্থায় যদি তুমি বিগিনার হয়ে থাকো একেবারে, প্রথমে একটা সাবজেক্ট নেবে, ধরো আই, এরপর একটা ভার্ব নেবে, যে গো। ধরো কমন ভার্ব নিলাম, আই গো, আমি যাই। এখন এটাকে যেভাবে বলবে, আমি চাই না, আই ডোন্ট গো, আই ডোন্ট গো। এখন এটাকে কি করবে? এটাকে ইন্টিগ্রেট করবে যে ডু আই গো, যে আমি কি যাই। জাস্ট ওয়েট, হ্যাঁ, যে ডু আই গো, আমি কি যাই। এটাকে আবার নেগেটিভ করবে যে ডোন্ট আই গো, আমি কি যাই না। অর্থাৎ প্রথমে একটা সাবজেক্ট নেবে, এরপর যে কোনো একটা ভার্ব নেবে। কমন ভার্বগুলো নিয়েই শুরু করো প্র্যাকটিস এভাবে, যে আমি চাই আই গো, আমি চাই না আই ডোন্ট গো, আমি কি চাই ডু আই গো, আমি কি চাই না ডোন্ট আই গো। আশা করি এই অংশটুকু যদি বুঝে থাকো বা এভাবে প্র্যাকটিস করো, তাহলে ইমপ্রুভ করতে পারবে। লক্ষ্য করো, এরপরে 2 নম্বর উদাহরণটি দেওয়া রয়েছে। এইভাবে তুমি একটি বাংলা বাক্য নাও, সেটা ইংরেজি করো এবং সেটা 4টি ফর্মেই রূপান্তর করো। আর এভাবে পড়া শুরু করো, ইনশাআল্লাহ স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং যাত্রায় তুমি অনন্য মাত্রা যোগ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো।